জিন্দেগি নেই মিলেগি দোবারা। সত্যি যতক্ষণ জীবন আছে ততক্ষণ এনজয় করুন, দারুণ এই প্রকৃতিকে উপভোগ করুন। চাম্পাইয়ের পথে চলতে চলতে একটি নদী পেয়েছি, এখানে অনেকগুলো মাছ এখানে ঘুরছে, বড় বড় মাছ অনেক। এই কলকুল শহরে এসে একদম খুব চমৎকার মানুষের সঙ্গে দেখা হলো। পার্সন নাম কি? নলঙ্গা। নলফুঙ্গা। এখানকার প্রধান খাবারই হচ্ছে শূকরের মাংস। মোটামুটি সব রেস্টুরেন্টেই এটাই প্রধান খাবার। আমরা তো চাম্পাই যাচ্ছি, তো কি কি দেখতে পাবো, কেমন জায়গা এটি? চম্পাই আপনি খুব ভালো উপভোগ করতে পারবেন, কারণ আমরা সাধারণত প্লেনের মানুষ, তো পাহাড় দেখি না। তো পাহাড় দেখলে একটা আনন্দ, অন্য ধরনের অনুভূতি হয়। আর চম্পাই পাহাড়ও পাবেন আর ওই সুন্দর ভ্যালি পাবেন। মিজোরামের রাজধানী আইজল শহর থেকে সকাল সকাল আমরা রওনা দিলাম মিয়ানমার সীমান্তবর্তী শৈল শহর চাম্পাইয়ের উদ্দেশ্যে। অল্প কয়েকদিনে এই আইজল শহর অনেক ভালো লেগেছে আমাদের, আর আজকের গন্তব্য চাম্পাই শহর দেখার ইচ্ছাটা আমার বেশ পুরনো। নতুন জনপদ আর বিচিত্র জীবন প্রণালী দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। ধীরে ধীরে আমরা আইজল শহর পার হয়ে যাচ্ছি, শহরের ভিতর দিয়েই ছুটছি। আর আজকের এই দীর্ঘ ভ্রমণে আমাদের ড্রাইভার হিসেবে রয়েছেন তানাদা নাকি থাঙ্গাদা। তিনি এখানকার স্থানীয়। তার এই গাড়িটি অনেক ঝকঝকে, খুব ভালো। আর তার সঙ্গে তার এক ভাই রয়েছেন এখানকার লোকাল, সোমা। আর আমার ভ্রমণ সঙ্গে নিলয় তো আছেই। নিলয় খুব উচ্ছ্বসিত যে মিজোরামের এরকম একটি জায়গায় আমরা যাচ্ছি। আমারও খুব ভালো লাগছে। দীর্ঘদিনের পরিকল্পনা ছিল যদি কখনো মিজোরাম আসি তবে অবশ্যই চাম্পাই যাব। চাম্পাই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দারুণ একটি জায়গা, একেবারে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা, মিয়ানমারের চীন প্রদেশ লাগোয়া এলাকা। এবং এতই সুন্দর এই এলাকা, যখন যারাই গিয়েছেন তারা মুগ্ধ হয়েছেন চাম্পাইয়ের রূপে। আমরাও যাচ্ছি, নিশ্চয়ই আমাদেরও হতাশ করবে না চাম্পাই। এবং আমরাও, আমার যে দর্শক বন্ধুরা রয়েছেন, সাবস্ক্রাইবার ফলোয়ার্স রয়েছেন, তারা নিশ্চয়ই হতাশ হবেন না। আপনাদেরও নিশ্চয়ই চাম্পাই অনেক ভালো লাগবে। Are you Hindu? I am Hindu. আই এম মুসলিম। Different. আমার তো অসাধারণ লাগছে। মানে মিজোরামের মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেসই হচ্ছে চাম্পাই, এবং নামটাও খুব সুন্দর, চাম্পাই নগরী। তো সেখানে যাচ্ছি একদম মিয়ানমার সীমান্ত প্রদেশ বরাবর। আর সবথেকে বড় কথা হচ্ছে মিজোরামের এই জায়গাটাতে স্নোফল হয়। তো এখন যেহেতু শীতকাল, তো আমরা গিয়ে আসলে সেই একদম বিটার কোল্ড হয়তো এক্সপিরিয়েন্স করতে পারবো ওখানে গিয়ে। সময় পার হয়ে গেছে, বাট ওখানে ঠান্ডা অনেক। মানে মিজোরামের মধ্যে সব থেকে কোল্ডেস্ট এরিয়া হচ্ছে চাম্পাই, এবং সব থেকে মোস্ট বিউটিফুল প্লেসও হচ্ছে চাম্পাই। ওইখানে ভাগ্য ভালো থাকলে হয়তো আমরা স্নোফল দেখতেও পারি ওখানে গিয়ে। এটা একটা দারুণ অভিজ্ঞতা হবে আশা করি। আর চাম্পাইয়ের মানুষের জীবন ধারণ বা লাইফস্টাইল একটু ডিফারেন্ট, কারণ ভারতে তো আসলে প্রতি 50 কিলোমিটারের মধ্যে আসলে ভাষা, খাদ্যাভ্যাস সব কিছুই চেঞ্জ হয়। তো চাম্পাই এখান থেকে আইজল শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তো ওখানে অবশ্যই নতুন নতুন বা আরও এক্সাইটিং কিছু দেখবো হয়তো আশা করি। দীর্ঘ এই দুর্গম পথে চাম্পাই নগরীতে পৌঁছাতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। 6,500 ভারতীয় মুদ্রায় থাঙ্গাদার এই গাড়ি আমরা ভাড়া করেছি। 8,000 রুপির নিচে এই রুটে এসব গাড়ি এখানে ভাড়া পাওয়া যায় না। তবে সৌভাগ্যক্রমে কিছুটা কমেই পেয়ে গেছি আমরা। আর ড্রাইভার থাঙ্গাদাকে খুব ভালো লেগেছে আমাদের। হাই ব্রাদার, how beautiful is Champai? Champai. Yeah.
Champai. Yeah, it's a very natural place, no? The weather is very different. It's a little bit chill, cold. Like you can compare with Shillong. And there it's a historical city. Actually, it's Champai. Historical city? Yeah, it's Champai town. On nearby there are many historical places to see, no? বন্ধুরা, চাম্পাই যে শুধু দেখতেই সুন্দর নয়, এর কিন্তু হিস্টোরিক ভ্যালুও অনেক রয়েছে। সে কারণে আমরা সেখানকার যে ঐতিহাসিক বিষয় আশয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরবো, কারণ আপনারা জানেন ইতিহাস নিয়ে আমার আগ্রহটা একটু বেশি। সে কারণে অবশ্যই চাম্পায়ে যে ইতিহাসের অনুষঙ্গ রয়েছে তার সবই আমি তুলে ধরার চেষ্টা করব। চলতে চলতে আইজলের শেষ সীমানায় এসে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। ট্রাভেলারদের জন্য এটা নাকি নাস্তা ও প্রার্থনার জায়গা। বন্ধুরা, এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটিকে প্রেয়ার পয়েন্ট বলা হচ্ছে। প্রেয়ার পয়েন্ট বলতে যে এখানে কোনো ওই ধর্মীয় কোনো মন্দির বা কোনো কিছু বা গির্জা বা এই ধরনের কিছু রয়েছে সেরকম কিছু না। এটা যেহেতু এই আইজল শহরের একবারে শেষ বিন্দু, সে কারণে আইজল শহর পার হয়ে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে গাড়িতে বসেই তারা হয়তো অল্প সময়ের জন্য প্রার্থনা করে থাকেন। আর এর পরপরই এর সাথে একটি ছোট্ট খাবারের দোকান রয়েছে, সেই দোকানে অনেকেই নাস্তা করে থাকেন। আমাদের ড্রাইভার থাঙ্গা দাদা তিনিও নেমেছেন, ওই যে তিনি একটি ব্রেড টোস্ট খাচ্ছেন, সাথে চা, আর আমিও চা খাচ্ছি। এর সাথে দেখুন এখানে ডিমের চপ রয়েছে, এর সাথে হচ্ছে ব্রেড টোস্ট রয়েছে। খুব ভালো লাগছে। নিলয় ডিম খাচ্ছে, একবার সেদ্ধ ডিম। বন্ধুরা, আমরা যে এতক্ষণ নাস্তা করলাম, এরপরে এই যে একটা পপকর্নও নেওয়া হলো, তারপরে আমরা 1 লিটার পানিও নিয়েছি। আর এই যে এই আন্টি এখানকার দোকানি, হাউ আর ইউ? ফাইন। তো তার এখানে বিল হয়েছে কত? 130, আর এটা হচ্ছে 40, 170, অর্থাৎ 170 টাকা বিল হয়েছে আমাদের। নাস্তা সেরে আবারও চলতে শুরু করলাম সামনে। চাম্পাইয়ের সরুপথ প্রশস্তকরণের কাজ চলছে বছর 2 ধরে। ড্রাইভার থাঙ্গাদা বললেন কয়েক কিলোমিটার পরপর এমন কর্মযজ্ঞ আমাদের চোখে পড়বে। সরু আর ঝুঁকিপূর্ণ পথ হওয়ায় আইজলের সাথে চাম্পাইয়ের যোগাযোগ মোটেই সহজ নয়। ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো তুলনামূলক কম যাতায়াত করে এই রুটে। এ কারণে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই মিয়ানমারের বাজার থেকে সংগ্রহ করেন স্থানীয়রা। তবে রাস্তা সম্প্রসারণের কাজ সমাপ্ত হলে দৃশ্যপট পুরোটাই বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই পথে চলতে চলতে সারি সারি পাহাড় দেখে খুব ভালো লাগছে। কখনো কখনো নজরে আসছে দূর পাহাড়ি উপত্যকায় ছোট্ট কোনো একটি শহর। জিন্দেগি নেই মিলেগি দোবারা। সত্যি জিন্দেগি নেই মিলেগি দোবারা। যতক্ষণ জীবন আছে ততক্ষণ এনজয় করুন, দারুণ এই প্রকৃতিকে উপভোগ করুন। খুবই ভালো লাগছে, এই পথটা সত্যি অসাধারণ লাগছে। একদম হেভেনলি একটা ফিলিংস হচ্ছে। চারপাশে প্রকৃতি এত সুন্দর, আর মানে একদম কি বলবো, রোজ্জ্বল একটা দিন, আর ব্র্যান্ড নিউ একটা গাড়িতে করে ঘুরতে পারছি এই মিজোরামের আনাচে কানাচে। এটা এক দারুণ অভিজ্ঞতা। এরকম দিন জীবনে খুব বেশি একটা আসে না। শীতের একেবারে শেষ ভাগে এখানে এসেছি আমরা, তাই চারপাশ অনেকটাই রুক্ষ। রাস্তায় সংস্কার কাজ চলায় বৃক্ষলতা যেন ধুলোয় মোড়ানো। কিন্তু বর্ষাকালে এই পাহাড়ি এলাকা একেবারে সবুজ হয়ে ওঠে। কিন্তু সেই সময় এখানে পাহাড় ধসের ঘটনা ঘটে অহরহ, প্রাণহানি ঘটে অনেক।
এ কারণে বর্ষাকালে খুব প্রয়োজন ছাড়া কেউ এ পথ মাড়ায় না। এবার আমরা প্রবেশ করলাম মিজোরামের ছোট্ট একটি পাহাড়ি শহর সেলিংয়ে। সেলিং শহরটি আমাদের দেশের উপজেলা শহরের মতো ছোট্ট। এই সেলিং শহর থেকে এই সোজা রাস্তা, এই যে আমাদের গাড়িটি দেখছেন, এদিকে হচ্ছে চাম্পাই। আবার আপনি যদি এই দিক দিয়ে যান, এই দিক দিয়েও কিন্তু আইজল যাওয়া যাবে, প্লাস এইদিকে বেশ কয়েকটা গ্রাম রয়েছে, সেদিকেও আপনারা যেতে পারবেন। আর এখানে হচ্ছে ফলের দোকান রয়েছে, দেখুন কলা রয়েছে, এখানে কমলা দেখছি, নারিকেল দেখছি, তেঁতুল রয়েছে, এবং বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একেবারে লেবুর রস রাখা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 নিলে একবারে এই পুরোটি নিতে হবে। আপনি এখান থেকে 2টি 3টি 4টি এভাবে নিতে পারবেন না। দেখুন প্রত্যেকটি এভাবে উঁচু উঁচু করে রাখা হয়েছে, প্রত্যেকটিতে 8টি করে রাখা হয়েছে। আপনি যদি এখান থেকে এই ফলগুলো কিনতে চান, যেভাবে সাজানো রয়েছে, এই পুরোটাই নিতে হবে। এটার দাম আমি শুনলাম যে এটি 200 টাকা। হাউ মাছ? 200। এটির দাম 200 টাকা। নিলে এই একেবারে 8টি কমলা রয়েছে, 8টি কমলার দাম পড়বে 200 টাকা। আর এদিকে তো কলা রয়েছে, কলা নিলেও আপনাকে এই পুরো যে ছড়ি কলার যতগুলো রয়েছে একসাথে সবগুলোই নিতে হবে। মিজোরাম কলার জন্য বিখ্যাত, অনেক কলা চাষ হয় এখানে পাহাড়গুলোতে। আজ রোববার, প্রার্থনার জন্য মায়ের সাথে গির্জার দিকে যাচ্ছে এক মেজো কিশোর। প্রার্থনা শেষে যে তারা জমির ফসল নিয়ে ঘরে ফিরবে, হাতের ঝুড়িটি দেখে সহজেই তা অনুমান করতে পারছি। এই 200 টাকা দিয়ে এই 8টি কমলা আমি নিচ্ছি, যেহেতু অনেক দূরের পথ। দূরের পথে যেতে আমাদের অনেক খাবার দরকার হবে। আর আজকে হচ্ছে রোববার, এখানে রোববারে সব কিছু বন্ধ থাকে, একেবারে দোকানপাট সব কিছুই বন্ধ রাখা হয়। এই দোকান যে খোলা পেয়েছে এটি আমাদের সৌভাগ্য বলতে হবে। পথে কোনো দোকান খোলা পাবো না, তাই এই ফ্রুটস নিয়ে নিলাম। অল্প সময়ের বিরতি শেষে আবারও চলতে শুরু করলাম চাম্পাইয়ের দিকে। ধীরে ধীরে রাস্তার অবস্থা বেগতিক হতে লাগলো। সংস্কার কাজের জন্য রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র পাথর। কোথাও কোথাও এত ধুলো, চোখে কিছু দেখাই মুশকিল হয়ে যাচ্ছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর থেমে যেতে হলো আমাদের। বন্ধুরা, কনস্ট্রাকশন চলছে, রাস্তাটি ওইখানে বন্ধ হয়ে গেছে। এই রাস্তা ছেড়ে না দেওয়া পর্যন্ত আমাদের গাড়ি যাবে না। এই যে আমাদের গাড়িটা এখানে রয়েছে। আর ওই দেখুন উপরে পাহাড় থেকে কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। পাহাড়ের উপরের অংশ থেকে একবার নিচ পর্যন্ত কেটে ফেলা হচ্ছে এই 4 লেনের রাস্তার জন্য। রাস্তা পরিষ্কার করতে প্রায় মিনিট 20 সময় লাগলো। গাড়িগুলো আবারও চলতে শুরু করলো সামনের দিকে। এই দুর্গম পথে এত বিপত্তি, তবু মন্দ লাগার অবকাশ নেই সামান্যটুকু। এই অবারিত পাহাড়ি সৌন্দর্য মনটাকে ভরিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এখানে দেখুন ডানের 2 লেনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। পাহাড় কেটে রাস্তা তৈরি খুব কঠিন কাজ। রাস্তা তৈরির এই সাজ সরঞ্জাম দেখেই আন্দাজ করতে পারবেন বিষয়টি। এখানকার তুলনায় সমতলে রাস্তা তৈরি এদের কাছে একেবারেই দুর্ভাগ। চাম্পাইয়ের পথে চলতে চলতে একটি নদী পেয়েছি এখানে। নিলয়, কি জানো নাম এটা? তুইরিনি নদী। এটা নদীর নাম নাকি এলাকার নাম জানি না, তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নদীর জলে বড় বড় মাছ আপনি দেখতে পাবেন। দেখুন অনেকগুলো মাছ এখানে ঘুরছে, বড় বড় মাছ, অনেক, একটা দুটা না, এত মাছ যে দেখা যাচ্ছে। তারা এই মাছগুলো যে কেউ ইচ্ছে করলেই
ধরতে পারবেন। নদীর মাছ, কোনো জলাশয়ে চাষ করা মাছ নয় কিন্তু। তুইরিনি নামের পাহাড়ি এই নদীটা এখন শুষ্ক। এই মুহূর্তে যে সামান্য জল রয়েছে তাতেই এত এত মাছ। মাছ তো এখানে ধরা যায় না, এরা পাইলে পাইলে পুষে মাছ রাখে না, তাই পুষা মাছ ধরতে দেয় না? ধরতে দেয় না। কেন ধরতে দেয় না? কেন ধরে? এটা তো নদী না? হ্যাঁ নদী তো। নদী না, এটা মাছটা তো পালা মাছ না। আমিও তো ওইটাই চিন্তা করি পাই না যে মানে রানিং পানি মাছ অত থাকে কেমন করে। মাছ এখান থেকে চলে যায় না? মাছ যায় না, আহ, আমি চিন্তা করে পাই না। বন্ধুরা, ইনি হচ্ছেন আসামের মানুষ। আসামের কোথায় বাড়ি আপনার? আসাম, আমার বাড়ি শিলচর, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, মণিপুর। ও তাই, আমি বাংলাদেশ থেকে এসেছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। ওই যে মাছ দেখছেন। বাংলাদেশে গেছেন কখনো? বাংলাদেশ তো যাই নাই, যাওয়ার ইচ্ছা আছে? যাবো, কেন যাবো না। The local people here around, there are some NGOs who are there for wildlife and this environment. They are protecting. They are not allowed to catch or Fish. take any action there. No? Once if they are catching, they will fine 500 rupees, 1000 like that. তাই তো বলি, এভাবে এত মাছ কিভাবে ঘোরাফেরা করে? সংরক্ষিত নদী, চিন্তা করা যায়। নদীর মাছ হয়তো নির্দিষ্ট এলাকা জুড়ে কেউ ধরতে পারবে না, এই কারণেই কিন্তু এভাবে মাছ এখানে অবাধ বিচরণ করতে পারছে। এটি পর্যটকদেরও মন ভরাচ্ছে। এই ব্রিজের ওপার থেকেই শুরু মিজোরামের সাইতুয়াল ডিস্ট্রিক্ট। বড় বড় কালারফুল মাছ দেখে আমরা প্রবেশ করলাম সাইতুয়াল জেলার ভেতরে। সামনেই দেখতে পাচ্ছি অভিনব পন্থায় পাথর অপসারণ করা হচ্ছে। এভাবে পাহাড়ি পাথর কাটার দৃশ্য আমি এই প্রথম দেখলাম। ভাঙা পথ পেরিয়ে এবার প্রশস্ত পাকা আঁকামাকা রাজপথ আর পাহাড়ের সৌন্দর্য মনটাকে উতলা করে দিল। আহ, পুরো পথটাই যদি এমন হতো। এ পর্যন্ত প্রায় অর্ধেক পথ এসেছি আমরা। আগেই জেনেছি এই পথে অনেক সময় লাগবে। যত সময় লাগুক সমস্যা নেই। মিয়ানমার সীমান্তে অবস্থিত মিজোরামের সেই চাম্পাই নগরীর অদৃশ্য হাতছানি যেন আমাদের মন্ত্রমুগ্ধের মতো টেনে নিয়ে যাচ্ছে সামনে। চলতে চলতে এবার আমরা প্রবেশ করতে যাচ্ছি সাইতুয়াল জেলা শহরের ভেতরে। সত্যি দুর্গম অঞ্চলের এমন পাহাড়ি জনপদের জীবনচিত্র আমাকে বরাবরই আকর্ষণ করে। মূল শহরকে বাইপাস করে তাইয়া পয়েন্ট হয়ে আমরা সামনে এগিয়ে যেতে থাকলাম। সাইতুয়াল শহরে প্রাণকেন্দ্রে গেলে আবার উল্টো পথে ফিরে আসতে হবে এই পথেই। এই মুহূর্তে দারুণভাবে চোখে ধরা দিল সাইতুয়াল শহরটি। আহ, কি দারুণ লাগছে দেখতে। 1270 মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটির জনসংখ্যা প্রায় 50,000। 2019 সালে সাইতুয়াল জেলা প্রতিষ্ঠিত হয়। এটি মিজোরামের 11টি জেলার মধ্যে একটি। দূর থেকে মিজোরামের এই অচিন শহরটি যেন আমাকে ডাকছে। এখন যে রাস্তাটি দেখছেন আইজল থেকে চাম্পাই পর্যন্ত এমনই সরু রাস্তা ছিল, যা এখন সম্প্রসারণের কাজ চলছে। এবার আমরা প্রবেশ করলাম কলকুল শহরে। এখানেই সেরে নেব মধ্যাহ্নভোজ। গাড়ি থামিয়েই থাঙ্গাদা একটি রেস্টুরেন্টের এক নারী কর্মীর কাছে জিজ্ঞেস করলেন খাবার আছে কিনা। এই জায়গাটিতে অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট রয়েছে। এই যে দেখুন যে মামি টি স্টল, তারপরে মামি টি স্টল সহ মামপুই টি স্টল, এই সবগুলোই কিন্তু এখন বন্ধ রয়েছে। আজকে রোববার হওয়ার কারণে তাদের সব দোকানপাট সব কিছু বন্ধ। রোববারে তারা গির্জাতে যান, এই কারণে তারা সব কিছু বন্ধ রাখে। শুধু এই জায়গাটি নয়, মানে পুরো মিজোরামেই
রোববারে আপনি কোনো কিছু খোলা পাবেন না। আর এখানে একটি রেস্টুরেন্ট খোলা রয়েছে। আমাদের ড্রাইভার ভাই দেখলেন তো, কথা বললেন এখানে হয়তো খাবার পাওয়া যাবে। এছাড়া যদি এটি পার হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো খাবার আমরা পাবো না। নিলয়, ওই হোটেলে কি খাবার নেই? হোটেলে আছে। আমাদের জন্য খাবার রেডি হচ্ছে একটি হোটেলে। সেখানে যদি আমরা না খাই তাহলে এখান থেকে কিন্তু চাম্পাই শহর আরও অনেক দূর বলতে এখনও প্রায় 3 ঘন্টার মতো চলতে হবে এই পাহাড়ি পথে। অলরেডি আমরা আইজল থেকে বহু দূরে চলে এসেছি। বন্ধুরা, এই কলকুল উচ্চারণটা আমি বারবার ভুল করছি। তো এই কলকুল শহরে এসে একদম খুব চমৎকার মানুষের সঙ্গে দেখা হলো। আমি আর নিলয় যখন এখানে ছবি উঠাচ্ছিলাম তখন তিনি এসে আমাদেরকে সঙ্গ দিচ্ছিলেন, কথা বলার চেষ্টা করছিলেন। হোয়াটস ইউর নেম ব্রাদার? হোয়াটস ইউর নেম? নাম কি? নলফুঙ্গা। ডু ইউ নো হিন্দি ল্যাঙ্গুয়েজ? হিন্দি, English. Your name please? Oh, Mijo. Only Mijo. মানে মেজো ছাড়া অন্য কোনো ভাষা জানেন না, তবে খুবই ভালো। টেক কেয়ার, থ্যাংক ইউ। এখানে তো খাবার রেডি হচ্ছে, কিন্তু আমরা যে ধরনের খাবার খাই সেই ধরনের খাবার মোটেই পাওয়া যায় না। এই কারণে নিলয় বলে দিল যে জাস্ট ডিম ভেজে দিলেই হবে, আর যদি ডাল ফ্রাই থাকে, ডাল ফ্রাই আবার এই অঞ্চলে মোটামুটি চলে, যদিও আমাদের দেশের মতো টেস্ট নয়। তারপরেও দেখি তারা চেষ্টা করছেন, কি খাবো জানি না। আর যে খাবারগুলো এখানকার প্রধান খাবারই হচ্ছে শুকরের মাংস। মোটামুটি সব রেস্টুরেন্টেই এটাই প্রধান খাবার। এছাড়া অন্য যে খাবার থাকে, সবজি বা আলাদা খাবারগুলো, সেগুলোর টেস্ট অনেক ভিন্ন। সে কারণে আমরা যারা খেয়ে অভ্যস্ত নয় তাদের খেতে সমস্যা হয়। তারপরে আমি যখন নতুন নতুন জায়গায় যাই একটু হালকা টেস্ট করার চেষ্টা করি, ভিন্ন স্বাদের ভিন্নতা পরখ করার জন্য। আর দেখুন এই যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কিম হোটেল, কলকুল। হ্যাঁ, দেখি কি পাওয়া যায় জানি না। হোটেলটা কিন্তু অনেক বড়ই, কিন্তু এখন যেহেতু আজকে সানডে, এই কারণে কিন্তু ওই রকম মানুষজনও নেই। এই যে আমাদের সঙ্গে এসেছেন সোমা দাদা, তিনি নুডলস এইভাবে নিয়েছেন, জানি না গরম পানি দেবেন কিনা, এভাবেই খাবেন। এখানে যে নুডলস খাচ্ছেন সেই নুডলস হচ্ছে একেবারে প্যাকেট থেকে খুলেই খাওয়া হচ্ছে, এটাতে কোনো গরম পানি দেওয়া হচ্ছে না। নিলয় বলছে খেতে নাকি ভালো লাগছে, চানাচুরের মতো কুড়মুড় করছে। দেখে আমি একটু টেস্ট করি। ও, কি এটা? নুডলসের সাথে কি? ও, সল্ট। খাইতে তো ভালো লাগে, এভাবে তো জীবনেও খাইনি। বসে বসে নুডলস খাচ্ছেন, আর এই যে দেখুন এর জানলা দিয়ে তাকালেই কি দৃশ্য। এই যে আমাদের ডিম ভাজা দেওয়া হয়েছে, ফ্রাইড রাইস, আর দেখুন একেবারে জুমের চাল, তো কালারটা কেমন যেন লাগছে। এই কালারের ভাত হয় বা কিছু একটা দেয়া হয়েছে, খেয়ে দেখি যে এটা আসলে কি দেয়া হয়েছে। সাথে বাঁধাকপি একটু কেটে দেওয়া হয়েছে। না, কিছু দেওয়া হয়নি, সমস্যা নেই, একেবারে। এটাও ভালো, খেয়ে নাও, কোনো সমস্যা নেই। আমি ভেবেছিলাম কেমন হবে। নিলয় আবার মানে একেবারে প্লেন রাইস, একেবারে সাদা ভাত যেটা বোঝায়, সেটা তাদের কাছে চাইতে গিয়েছে, সেটাও নাকি তাদের কাছে আছে। নিলয়ের খেতে একটু কষ্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে ওর পছন্দ মতো হয়নি। কষ্ট হলে কি আর দেশ ঘোরা যাবে? একদমই না। হঠাৎ বাংলা কথা শুনে চমকে গেলাম। এখানে কেউ বাংলা বলবেন, এটা যেন অন্যরকম আর কি, কানের শান্তি লাগলো। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে ঘুরতে এসেছেন? ঘুরতে না, কাজে এসেছি। কাজে এসেছেন, যাক খুবই ভালো। কলকাতা কোথায় আপনার বাসা? কলকাতায় ট্যাংরা। কলকাতা আমরা বেশ কয়েকবার গেছি। দাদা, কি কি খাবার আছে এখানে একটু বলবেন? ডাল দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা
সর্ষের শাকের মতো একটা তৈরি। হ্যাঁ, এটা মজা লাগে। এটা পর্ক আছে, এটা বিফ আছে, এটা চিকেন আছে, এটা আমার লঙ্কা আছে, লঙ্কাগুলো। তো সবই দেখছি। আমি প্রথমে ভেবেছিলাম যে খাবার নেই মনে হয় এতটা। দেখুন ডাল, এটা বিফ, আর এটা হচ্ছে এটা সবজি, সরষে শাক। এটা কি জানো, স্যুপ টাইপের আর কি। আর এটা হচ্ছে পর্ক, শুকরের মাংস। আর এটা চিকেন, চিকেন ফ্রাই, এটা ঝাল, এটা ঝালের গুঁড়ো। আর এইটা হচ্ছে বলে স্টিকি রাইস। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে ভাতটা কিন্তু স্টিকি। হ্যাঁ, এটা জুমের চালে, তাই না দাদা? আমাদের যেমন বাঙালিদের রান্নার মধ্যে কি আছে, প্রথমে ভালো করে মশলা কষে নেওয়া হলো, মশলা কষে সেটাকে তেল বার করে তারপরে তরকারি দেওয়া হলো, মাংস দেওয়া হলো, এবং তারপরে তার সঙ্গে কষা হলো, কষে কিছুক্ষণ রেখে যাতে মাংসের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়, ওই সমস্ত মাংসটাই সেই টেস্ট আসে, মশলা যেন তার মধ্যে মিলে যায়। এখানে যেটা দেখি যে বয়েলের উপরেই বেশি, তার উপরে মশলা দিয়ে তৈরি করে, সেই জন্য মানে ভিতরে নুন মশলাটা কম যায় আর কি। আর অনেক সময় তো দেখি যে লবণও থাকে না। হ্যাঁ, খুব কম, লবণও কম খান। তো দাদার সাথে যেহেতু দেখা হয়ে গেল, চাম্পাই সম্পর্কে একটু ধারণা নিয়ে যাওয়ার আগে আমার হালকা কিছু ধারণা আছে, যেহেতু তিনি চাম্পাই বহুবার গেছেন, ওখানে থেকেছেন। দাদা, আমরা তো চাম্পাই যাচ্ছি, তো কি কি দেখতে পাবো, কেমন জায়গা এটি? চম্পাই আপনি খুব ভালো উপভোগ করতে পারবেন, কারণ আমরা সাধারণত প্লেনের মানুষ তো পাহাড় দেখি না, তো পাহাড় দেখলে একটা আনন্দ, অন্য ধরনের অনুভূতি হয়। আর চম্পাই পাহাড়ও পাবেন আর ওই সুন্দর ভ্যালি পাবেন, যেখানে একদম পুরো সমান জায়গা, যেটা বিশেষভাবে আকর্ষণ করে। আর পুরো মিজোরামের মধ্যে চম্পাই একটা জায়গা যেখানে আপনি পুরোপুরি ওই ভ্যালিগুলো পাবেন, প্লেন ল্যান্ড পাবেন, সেটা দেখেই একটা অনুভূতি আসবে। আর প্রচুর সবুজ দেখতে পাবেন, প্লেন সবুজ, সবুজ তো এটাও সবুজ, কিন্তু প্লেন সবুজ দেখতে পাবেন, অনেক সুন্দর না? সুন্দর লাগবে আপনার। দাদার সাথে কথা বলার পরেও আরও মানে আমাকে যেন চাম্পাই টানছে। আমরা মাঝপথে আছি এখন, আর কিছুক্ষণ, 3 ঘন্টার মতো সময় লাগবে। 3 ঘন্টা, আর 3 ঘন্টার মধ্যে চাম্পাই পৌঁছে যাবো আমরা। দুপুরের খাবার খেয়ে পাহাড়ি সরু পথে আবারও ছুটতে থাকলাম চাম্পাইয়ের দিকে। আসলেই অনেক দূরের পথ চাম্পাই। বন্ধুরা, আমরা খাউজল শহর পার হচ্ছি। এই অনেক বড় শহর এটি, এবং খুবই সুন্দর শহর। চাম্পাই থেকে এখনও আমরা প্রায় হয়তো 1.5-2 ঘন্টার দূরত্বে রয়েছে, আরও 1.5-2 ঘন্টা লাগবে যেতে। তার আগে যে এত বড় একটি শহর এবং এত সুন্দর একটি শহর দেখে খুবই ভালো লাগলো, অনেক বিরাট শহর। খাউজলও সাইতুয়ালের মতোই একটি জেলা শহর। এটিও জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় 2019 সালে। এই শহরের জনসংখ্যাও 50,000-এর কাছাকাছি। খাউজল জেলার পূর্ব দিকে মিয়ানমার সীমান্ত। বন্ধুরা, আমরা এখন যে একেবারে পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি দীর্ঘক্ষণ ধরে। আর এই জঙ্গলের দিয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ম্যালেরিয়া বিষয়ে সতর্ক করা হচ্ছে। অর্থাৎ এই জঙ্গলে যে মশা আছে, ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা এখানে রয়েছে, সেই কারণে কিন্তু সাইনবোর্ড দিয়ে সতর্ক করা হচ্ছে, মশা থেকে সাবধান থাকতে বলা হচ্ছে। এমনিতেই আমরা এই কিছুদিন হলো ডেঙ্গু আতঙ্ককে কাটিয়ে উঠেছি। ঢাকায় যেভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল, আসলে সবাই খুব আমরা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আর এখানে এসে তো ম্যালেরিয়ার কথা শুনে কিছুটা ভয়ই লাগছে। এই জঙ্গলের ভিতরে মশা একটা কামড়িয়ে দিলেই কিন্তু, আর যদি সেটি ম্যালেরিয়ার জীবাণুবাহী হয়, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে একেবারে। বন্ধুরা, আমরা চলতে চলতে চলে এসেছি এই মিজোরামের একটি অন্যতম পাহাড়ি নদী। খুব সুন্দর নদী নাকি এটি, আমি দেখিনি, আজকে প্রথম দেখব। সামনেই রয়েছে তুইপুই নদী। আসলে নদী কতটা দেখতে পাবো জানি না, কিন্তু এই নদীর উপর যে তুইপুই ব্রিজ রয়েছে, সেই ব্রিজ আমরা অতিক্রম করব। সেখান থেকে হয়তো
নদীটা কিছুটা দেখতে পাবো। আর শুষ্ক মৌসুমে পাহাড়ি নদীতে পানি যত সামান্যই থাকে, তারপরেও দেখতে চাই এখানকার তুইপুই নদীটি। কি সুন্দর এক পাহাড়ি নদী তুইপুই, পানি খুব কম তবু কি স্নিগ্ধ রূপ। এই যে দেখুন, এবার আরো ভালো মতো দেখা যাচ্ছে নদীটি। খুব সুন্দর নদী তুইপুই। তুইপুই নদীর দুই ধারে পাহাড়, আর এই নদীর ধার দিয়েই কিন্তু দেখুন বসতি। ওই যে বাড়িঘর, এদিকে অনেক বাড়িঘর, এই যে মানুষজন বসে রয়েছে। এখানে একটি গির্জাও দেখতে পাচ্ছি। তুইপুই নদী দেখে যাওয়ার সময় নদীর তীরের সুন্দর এই গ্রামটি এক ঝলক দেখে নিলাম। একের পর এক পাহাড়ি গ্রাম, বনজঙ্গল আর শহর পেরিয়ে আমরা চলে এলাম আমাদের গন্তব্য চাম্পাই শহরের কাছাকাছি। ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় নির্মিত শহরের অবকাঠামোগুলো নজরে আসতে থাকলো। এই যে দেখুন, এখনো পৌঁছায়নি, তবে এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে সেই গন্তব্যস্থল দৃশ্যমান হয়েছে। দেখুন, এই উঁচু পাহাড়ের মাথায় সেই চাম্পাই শহর। কি দারুণ এক শহর, আর কত উঁচুতে, একেবারে পাহাড়ের মাথায় এই শহরটি। এই শহরের জন্যই কিন্তু সেই সারা দিন ধরে চলছি মিজোরামের এই পাহাড়ি দুর্গম পথে পথে। এখন আমরা আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব এই শহরে। এবার পাহাড়ের উপরে তথা মূল শহরের দিকে উঠতে থাকলাম আমরা। 1678 মিটার উঁচুতে অবস্থান শহরটি। চাম্পাই নগরীতে ঢুকে পড়ে খুবই ভালো লাগছে। এই নগরের জন্য সেই কত দূর থেকে আসা, আর কত দিন ধরে ভাবছিলাম এই চাম্পাই নগরীতে একদিন আসবো। অবশেষে এসেই পড়েছি এই চাম্পাই নগরীতে, এই মিজোরামে। চাম্পাই শহরের সৌন্দর্য ও জীবনচিত্র পরের পর্বে দেখাবো। এখন যেতে চাই চাম্পাই টুরিস্ট লজে। নিলয় সেখানে একটি কটেজ বুক দিয়ে রেখেছে আমাদের জন্য। চাম্পাই শহরের অলিগলি, পথঘাট, দোকানপাট, বাড়িঘর দেখতে দেখতে আমরা চলে এলাম টুরিস্ট লজের কাছে। সুন্দর গেট দিয়ে প্রবেশ করলাম ভেতরে। পাহাড়ের উপরে বৃক্ষশোভিত দারুণ একটা রেস্ট হাউস, দেখেই চোখে শান্তি লাগছে। জায়গাটা তো দারুণ, জানি না কটেজগুলো কেমন। টুরিস্ট লজের মূল ভবনের সামনেই দেখতে পেলাম পাশাপাশি সুন্দর কয়েকটি কটেজ। আমরা টুরিস্ট লজে চলে এসেছি। এই যে দাদা নিয়ে আসলেন খুব ভালোভাবে আমাদের, খুবই আন্তরিকভাবে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট দাদা। Yes, welcome. থ্যাংক ইউ, Welcome. সি ইউ এগেন। Okay, see you, bye-bye. তো আমরা এই যে এই রুমটা এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা কটেজ। আসলে এই কটেজে আজকে থাকবো, সুন্দর মনে হচ্ছে। আর তার আগে দেখে নিই টুরিস্ট লজের পুরো এলাকাটা দেখুন। এদিকে তো গাছগাছালি আছেই, আর এদিকে বড় একটি ভবন, আর এদিক দিয়ে হচ্ছে অনেকগুলো কটেজ। ওই কটেজ দেখুন, এই কটেজ, এই কটেজ এবং এই একটি কটেজ। এখানকার প্রত্যেকটা কটেজ দেখতে একই রকম এবং সবগুলোই সুন্দর। বন্ধুরা, আমাদের সবকিছু হয়ে গেছে, এখন কটেজে উঠবো। এটা হচ্ছে এই কটেজের লবি, মানে টুরিস্ট লজের লবি। এই লবিতেও দেখুন অনেক কিছু, এটা একটা জাদুঘরের মতো বানিয়ে ফেলা হয়েছে। দেখুন কত কি রয়েছে। এই যে মিথুনের মাথা, এর সাথে বিভিন্ন শিং রয়েছে, বিভিন্ন সরঞ্জাম এখানে রাখা হয়েছে, অনেক প্রাচীন। এছাড়া এখানে তাদের ট্রেডিশনাল
ড্রেসগুলো কিন্তু এখানে শোভা পাচ্ছে, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে এই ট্যুরিস্ট লজটা আসলেই দারুণ লাগলো। নম্বর 1 কটেজ, এটা 1 নম্বর কটেজ। এই কটেজটি আমাদেরকে দেয়া হয়েছে। শুরুতেই দেখুন যে ড্রয়িং স্পেস খুব সুন্দর, সোফা দেয়া রয়েছে। ও এটাই একটা রুমের সাথেই পুরো সব কিছু। এই যে দেখেন দুটো বেড রয়েছে পাশাপাশি, খুবই সুন্দর। আর ওয়ালটা একেবারেই দেখুন কাঠের। এখানে একটি টেবিল রয়েছে, খুব সুন্দর। নিলয়, অনেক সুন্দর তো এটা। বাইরের ভিউটা অসাধারণ। বাইরের ভিউটা অসাধারণ। এটা যে এই এত বড় একটা জায়গাটার ভাড়া কত? এটা ভাড়া 1000 রুপি। 1000 রুপি মাত্র? আশ্চর্য কথা বন্ধুরা, আমি তো অবাক হয়ে গেলাম। লাইট একটু জ্বালাও দেখে। হ্যাঁ, এত সুন্দর, এত বড় আর এত পরিপাটি একটি কটেজ। এই কটেজের ভাড়া মাত্র 1000 টাকা, ইন্ডিয়ান টাকা, রুপি। এটা কল্পনাও করা যায় না। কি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এখানে তো 2 দিন থাকবো। আর এই যে দেখুন এখানে কি দেখছি, আচ্ছা কাপড় চোপড় রাখার জন্য। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিছুটা ছোট কিন্তু বেশ পরিপাটি, চলে যাবে আর কি। ভাড়া এবং সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ। আর এইদিকে একটি ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এই জায়গাটি যে জন্য মূলত বিখ্যাত সেটা হচ্ছে এর এই যে সমতল ভূমি। মিজোরাম মানেই হচ্ছে পাহাড়ি ভূমি। এখানে যেদিকেই তাকাবেন পাহাড়। শুধুমাত্র এই যে এই চাম্পাই রয়েছে এরকম সমতল ভ্যালি। দেখুন একেবারে বিস্তৃত। আর এরকম একটি ভ্যালি দেখতে পাচ্ছি আমাদের কটেজ থেকে। এটা তো সৌভাগ্যের ব্যাপার। আমরা তো মূলত এই ভ্যালিটাই ভালোভাবে দেখাবো আপনাদেরকে পরের পর্বে, কিন্তু এখনই এই আমাদের রুম থেকে যে এই ভ্যালিটি দেখতে পাচ্ছি, বিশাল সমতল, চোখ যেন শান্তি পাচ্ছে। এরকম একটি জায়গায় আমরা এই কটেজটি পেয়েছি। আইজল থেকে দীর্ঘ ভ্রমণের পর চাম্পাইয়ের এই টুরিস্ট লজে এসে আমার খুবই ভালো লাগলো। আশা করি আজ দারুণ একটা ঘুম হবে আমাদের।